আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে আসি কোথায়? নিশ্চয়ই ওয়েদারটা দেখে বুঝতেছেন আজকে কোথায় আসি। আজকে আসি বান্দরবনে গাইস। তো এইখানে বান্দরবনে এইখানে কিভাবে আসলাম একদম টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত চলো এক নজর দেখে আসি। যদিও পুরো ভিডিওটা হবে ভয়েস ওভারে, কারণ আমাদের সাথে একটা পুরা গ্রুপ আসছে, তো আমরা একটা গ্রুপের সাথে আসছি। সো পুরা ডিটেলস দেখার জন্য গাইস ওয়েট করেন, কিভাবে আসছি, কত খরচ পড়ছে, আর তাদের সাথে আপনারা কিভাবে জয়েন করবেন। সো গাইস চলুন দেখে আসি প্রথম থেকে। সো ট্যুরের শুরুটা হয়েছিল সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আমরা যথাসময়ে সায়দাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। সো পৌঁছায় দেখি যে বাস ছাড়তে একটু লেট হবে। সো আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই, রাতের খাবারটা সেরে নিই, কারণ হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম কিন্তু অনেক বেশি। সো আমরা চলে গেলাম অল্পতেই কাজ সারার জন্য। সো আপনারাও এই কাজটা করতে পারেন। খাবার শেষ করে আসার কিছুক্ষণের মধ্যে আমাদের হোস্ট ভাই আইসা আমাদেরকে ডাইকা বাসের কাছে নিয়ে গেল। তারপর আমরা সবাই আমাদের হোস্ট বাড়ির পেছন পেছন রওনা হয়ে গেলাম আমাদের বাসের উদ্দেশ্যে। যদিও বাজেট ট্যুর, সেই জন্য বাসের এক্সপেকটেশন খুব একটা ছিল না। আমরা ভাবিও নাই যে কোনদিন হানিফ টানিফ যে নিয়ে যাবে। সো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী বাস ঠিকঠাক ছিল। এটা কিশোরগঞ্জের লাইনে একটা বাস ছিল, যাতায়াত বাস। বাসটা দেখতে মোটামুটি ভালোই ছিল। রাত 10:30টায় জার্নি শুরু করার কথা থাকলেও আমাদের যাত্রা শুরু করতে করতে আমাদের মোটামুটি 11টা বেজে গেছিলো। সো বিসমিল্লা বলে আমরা যাত্রা শুরু করে দিই। আর যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সবাই তার সিট ছেড়ে এসে এনজয় করা শুরু করে, অর্থাৎ নাচানাচি করা শুরু করে। আর যেখানে নাচানাচি সেখানে রানাবাই তো থাকবে মাস্ট। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়া উল্টা গেলেও ঘুম তাদের ভাঙানো যাবে না। যাই হোক গাইস, আমরা একটু পরে ক্লান্ত হয়ে সবাই সবার মতো ঘুমিয়ে পড়লো, আর আমরা চলে গেলাম সামনে ড্রাইভারের সঙ্গ হতে। আর যেহেতু চিটাগাং হাইওয়ে রোড, আর এখানে বড় বড় ব্যানারের গাড়িদের খেলা দেখা যাবে না, এটা হইতে পারে। সো আমরাও রাস্তার ভিউ এনজয় করতে করতে বড় বড় গাড়ির আউলি বাউলি দেখতে দেখতে আগায় চলতেছিলাম কুমিল্লার উদ্দেশ্যে। গাইস, আমরা আছি এখন কুমিল্লায়। এই কুমিল্লা না ভাই, কুমিল্লা এসে আমরা ব্রেক নিলাম একটা। এখন তাদের হচ্ছে দুপুর 2টা, আর সিগারেট খাওয়া চাই দোয়া বাড়িতেছে। ঠিক 20 মিনিট পর, ঠিক 2টা 20-এ আমরা সবাই বিসমিল্লাহ বলে দ্বিতীয়বারের জন্য যাত্রা শুরু করে দেই। আর যেহেতু মোটামুটি রাত হয়ে গেছে, যাত্রা বিরতির পর সবাই মোটামুটি সাইলেন্টলি যে যার সিটে রেস্ট করে নিতেছিল, যেহেতু বান্দরবন ট্যুর বলে কথাটা আবার ডে ট্যুর। সো খুবই প্যারাদায়ক হবে সেটা জেনেই সবাই একটু রেস্ট করে নিতেছিল। আর আমরা চলে গেলাম রাস্তার ভিউ এনজয় করতে। যত সামনে যাচ্ছিলাম কুয়াশার পরিমাণ তত বেশি বেড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল একটা কুয়াশার দেশে ঢুকে পড়ছি। আর আমাদের ড্রাইভার বেশ শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিল। সে মোটামুটি একটা ভ্যান গাড়ি আসলে তাকেও সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল আর কি। চিটাগাং হাইওয়ে বলে কথা, এইখানে আমরা বাস ড্রাইভার আরেকটু বেশি স্কিলফুল আশাই করতে পারি। সো আমার বিটিজিকে অনুরোধ থাকবে তারা যাতে বাস ড্রাইভারের প্রতি আরেকটু নজর দেয়। বাস ঠিকঠাক, কিন্তু ড্রাইভারটা আরেকটু বেটার দরকার ছিল। তো যখন ভোর হয় সকাল ঠিক 6টা 10-এ আমরা পৌঁছা যাই চিটাগাংয়ে বায়েজিৎ লিং রোডে, এবং কি তারপরেই আমাদের বান্দরবনের আরেকটু কিছুটা কাছে চলে যায় এবং পাহাড়ি রোডের আঁকা বাঁকা ফিল নেওয়া শুরু হয়। এবং কি তখনই গিয়ে আমাদের প্রথম যে বাসটা, সেই বাসটা দেখা পায়। আর এই যে বান্দরবনের ঢাল, এই ঢালটায় গাড়িটা মনে হয় উঠতেছিলই না গাইজ। আমার মনে ছিল যে আমাদের নাইমা মনে হয় ধাক্কা দেওয়া লাগবে, কিন্তু আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের ভিতরে যে যাত্রীরা ছিল তাদের দোয়ায় এই গাড়িটা কোনো মতে আর কি এখানে সার্ভাইভ করে যায়। তারপর গাড়িটা মোটামুটি চলতে চলতে আমরা আর বেশ আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাই হচ্ছে বান্দরবনে। ঘড়িতে তখন সকাল 8টা বেজে 10 মিনিট। আমরা মাত্র বাস থেকে বাস টার্মিনাল নামি নাইমা, তারপর আমাদেরকে বলতে হয় নীলদি কিন্তু হোটেলে চলে যেতে, সেখানে আমাদের ব্রেকফাস্ট রেডি আছে। সো আমরা গিয়ে প্রথমেই আমরা গিয়ে বসে পড়ি সবার আগে, যাতে আগে খেয়ে আগে বেরিয়ে যেতে পারি। সো খিচুড়ি আর ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু এটা আসলে দেখতে খিচুড়ির মতো হইলেও কিরকম যে আসলে ডাল টাল ছিল না কি ছিল কিছু বুঝলাম না। মনে হয় যে হলুদ কিছু একটা দিছে, দেখতে খিচুড়ির মতোই, কিন্তু খাইতে আসলে খিচুড়ির মতো লাগেনি। তবে টেস্ট খারাপ ছিল না। আর এইখানে যে ঝোলটা দিছিল, এটা কিসের ঝোল এটা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। যাক, খাবারটা কোনো মধ্যে শেষ করলাম। শেষ করে বাইরে এসে নিজের টাকা দিয়ে চা খেলাম। আর ওই যে খাবারটা ছিল, ওই খাবারটা কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। যে 2000 টাকা দিয়েছিলাম, ওই 2000 ভেতরে ইনক্লুডেড ছিল। যাক গাইস, তারপর আমাদেরকে 13 জনের একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয়, আমাদের একটা হোস্ট দিয়ে দেওয়া হয়, তারপর আমরা চাঁদের গাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় নীলগিরির উদ্দেশ্যে। সো আমরা সবার আগে রওনা হয়ে যাই নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি যাওয়ার পথে আপনারা 2টা চেকপোস্টে দেখা পেয়ে যাবেন। সো এই চেকপোস্টে আপনার এনআইডি চেক করা হইতে পারে, সেই জন্য এনআইডি ফটোকপি অবশ্যই সাথে রাখবেন। কিন্তু আমাদের এনআইডি চেক করা হয়নি।
সো আমাদের ভাগ্য ভালো ছিল, যদিও আমাদের আইডি সাথেই ছিল। যাই হোক গাইজ, এরপর আমরা ভিউ এনজয় করতে করতে চান্দের গাড়ির উপরে বৈশা ফিল্ড নিতে নিতে চলে যাচ্ছিলাম নীলগিরির দিকে। আর আমাদের ট্যুরমেটটা বেশ ভালো ছিল, আমরা সবাই মোটামুটি খুব সহজেই মিশে যেতে পারছিলাম। আর যেহেতু এইসব ট্যুরে কিন্তু যারা মিশুক প্রকৃতির তারাই যায়, আর যারা খাবার দাবারের প্রতি একটু কেয়ারফুল, অথবা মানে তাদের খাবার টাবার না হইলে হয় না, রেস্ট না হইলে হয় না, তাদের জন্য গাইজ এসব ট্যুর না। যেহেতু লো বাজেট ট্যুর, আমাদের মনে রাখতে হবে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে স্যাক্রিফাইস করতেই হবে। সো 2 থেকে আড়াই ঘন্টা সময় পর, আরো বেশি হইতে পারে, সেই সময় পর মোটামুটি নিয়ারলি 2.5 থেকে 3 ঘন্টার পর আমরা হচ্ছে নীলগিরিতে পৌঁছে গেছিলাম। আপনারা যদি এককভাবে যান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে টিকিট কেটে তারপর নীলগিরির ভিতরে ঢুকতে হবে। যেহেতু আমরা একটা ট্রাভেল গ্রুপের সাথে গেছিলাম, সো এইসব বিষয় নিয়ে আমাদের প্যারা খাইতে হয়নি। আসলে কোনো বিষয় নিয়ে প্যারা খাইতে হয়নি, আমরা জাস্ট খালি তাদের কমান্ড ফলো করছি, তারা যেদিক বলছে সেদিক দিয়ে চলে গেছি। চলুন আপনাদেরকে এক নজরে নীলগিরির ভিউটা দেখায় নিয়ে আসি। এই সৌন্দর্য কোনোদিনও ক্যামেরায় বন্দি করা অসম্ভব, এটা জাস্ট অসাধারণ। সামনাসামনি দেখতে মাশাআল্লাহ কি বলবো আর, আল্লাহ তাআলার সৃষ্টি এত বেশি সুন্দর যেটা এক্সপ্লেন করা অসম্ভব। তারপর এখানে ছোট একটা দোকান পেয়ে যাবেন, ছোট ছোট কিছু জিনিসপত্র রাখা আছে যেটা আপনার প্রিয় মানুষের জন্য কিনে নিয়ে যেতে পারেন। আর এই নীলগিরিতে থাকার জন্য নীলগিরি হিল রিসোর্ট রয়েছে, আর হিল রিসোর্টের প্রাইসটা উঠানামা করে, সেই জন্য আমি আর প্রাইসগুলো বলি নাই। আপনারা চাইলে তাদের ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে অথবা ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে তারপর চলে আসতে পারেন, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে। সো আপনারা ওভারঅল একটা ভিউ দেখানোর চেষ্টা করছি যে রিসোর্টের ভিতরে কত সুন্দর। আসলে জায়গাটা অনেক বড় নিয়ে এবং কি খুবই সুন্দর করে ডেকোরেটেড করা আছে, এবং কি বাইরের দর্শনার্থী অনেক বেশি আসে এখানে। আর আপনি যদি এখানে থাকেন তাহলে দুইটা অ্যাডভান্টেজেস পাবেন, সেটা হচ্ছে যে এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তটা দেখতে পারবেন, যেটা বাইরে মানুষেরা দেখতে পারে না। আর এখান থেকেই কিন্তু হ্যালিপ্যাড দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে হ্যালিপ্যাড। আপনি চাইলে হ্যালিপ্যাডে গিয়ে সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। যদি আমাদের সময় স্বল্পতা থাকার কারণে আমরা এই হ্যালিপ্যাডে যাইতে পারি নাই, খুবই আফসোস হয়েছে পরবর্তীতে যে ইস, যদি এই হ্যালিপ্যাডে যাইতে পারতাম। এই হচ্ছে ট্রাভেল গ্রুপের সাথে আসার একটা ব্যাড জিনিস, যে আপনি কোথাও আপনার মন মতো টাইম স্পেন্ড করতে পারবেন না, তাদের ধরাবাঁধা টাইমে আপনার সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। গাইজ, ওই দিকটা এত সুন্দর একটা জায়গা, কিন্তু আমাদের টাইমের স্বল্পতার কারণে আমরা যাইতে পারলাম না। কি জোস একটা জায়গা, কি জোস ম্যান। মনে হবে আপনি আকাশ ছুঁয়ে ফেলছেন। ওই পাশটা আরও সুন্দর ছিল, আপনারা আসলেই ডিরেক্ট নীলগিরি আইসা হাতের বাম পাশে এসে পারবেন। আইসা এই যে রেজর্টটা যেখানে, এই রেজর্টের একদম সোজা চলে যাবেন, ওইদিকে একটা গোল জায়গা আছে, ওই জায়গাটা অনেক জোস। যদি বিকাল দিকে আসেন অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, অস্থির লাগছে আমার কাছে। সুন্দর একটা জায়গা, কিন্তু আসলে ভুল টাইমিংয়ের কারণে আমরা বিষয়টা এনজয় করতে পারিনি। আর এই রিসোর্টটা যদি থাকা যায়, মানে চিন্তা করেন যে যখন কেউ থাকবে না তখন এই রিসোর্টগুলোতে আপনারা কয়েকজন মিলে টাইম পাস করতেছেন, সামনে মেঘের একটা সুন্দর আস্তরণ, সকালে উঠে দেখবেন যে সূর্যরা উঠতেছে, ঠিক আছে, সূর্য উঠবে আপনি নিচ থেকে, এত জোশ লাগবে, ভাবতে অসাধারণ লাগতেছে। কিন্তু ইনশাল্লাহ একদিন আসবো, আজকে গ্রুপের সাথে আসছি বলে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ইনশাল্লাহ একা একদিন আসবো, সেদিন বিষয়টাকে খুব জমায় এনজয় করবো ইনশাল্লাহ। জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসবেন, অবশ্যই আসবেন। বান্দরবন মন ছুঁয়ে গেছে আমার, সময় স্বল্পতার কারণে মনে তৃপ্তিটা মিলিতে পারলাম না। এদিকে ঢুকবেন, ঢুকে এই যে বাম পাশ দিকে এই দিকে চলে আসবেন, আইসা এই যে এই রেজর্টটা চলে যাবেন। এই যে ওই যে গোলাকার একটা পাহাড়ের মতো আছে, ওইখান থেকে জোস একটা ভিউ পাবেন, জোস। তো ভাই চলুন এই জায়গা থেকে সাইন আউট করি, নেক্সট লোকেশনে দেখা হচ্ছে আবার। 10 টাকা 2 পিস দেন, পাকা দিয়ে এটা কাঁচা, পাকা নাই, পাকাই রে পাকাই, আর একটু পাকা। কেমন ভাই? ভাই চিনির মতো মিষ্টি, মিষ্টি সিরিয়াসলি। হ্যাঁ, আর একটু পাকা দরকার ছিল। 10 টাকা পিস, এত বড় দেখেন, মা থেকে বড়, 10 টাকা পিস মাত্র। মোটামুটি মিষ্টি, তবে পাকলে আরও বেশি মিষ্টি হবে। দাম অনুযায়ী একদম ঠিক আছে, আসলে ট্রাই করে দেখতে পারেন। পাহাড়ি পেঁপে আর তেঁতুল দেখি নিতে পারি কিনা, দাম কম হলে নিব। গাইস 5 টাকা পিস কলা, ঢাকা জীবনে খাইছেন? পাহাড়ি কলা, তাও 40,000 ফিট উপরে আচ্ছা, 40,000 না, যাই না কত ফিট, ওনারা বাংলা বলতে পারে না ভালো করে। সো
হ্যাঁ দেখি। জোস ডিস্টারবেন্স, জোস ভালো। এত যদি মিষ্টিটা পাইতাম তাহলে নিতাম, কিন্তু টক মিষ্টি, টক তো খাইতে পাই না। চলেন গাইজ দেখি আর কি করা যায় সামনে। তারপর আমরা সেখান থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব ব্যাক করতেছিলাম, কারণ বেশ তখন দুপুর হয়ে গেছিল, প্রায় 2টা প্লাস বেজে গেছিল। দুপুরে খাবার আছে, আরো অনেকগুলা ভিউ পয়েন্ট আছে আমাদের, যেগুলো আমাদেরকে শর্ট শর্ট টাইম দেওয়া হবে ঘোরার জন্য। সো আমরা কোনোটাই মিস করতে চাচ্ছিলাম না, তো আমরা যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসছিলাম। সো প্রথমেই রাস্তায় যেই ভিউ পয়েন্টটা বললো সেটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টটা হচ্ছে ইউটিউবের অনেক ভাইরাল একটা ভিউ পয়েন্ট। এখানে সব বাইকাররা আসে, আইসা জোস জোস ছবি তুলে, কিন্তু আসলে আমরা সেই সুযোগ পাইনি। তারপর গাইজ আমরা চলে গেছিলাম টাইটানিক ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টেও গাইজ একটা ছবি তোলার জন্য লিটারেলি সবাই মারামারি করা লাগছে, কি আর বলবো, আসলে ছবিতে দেখতে যতটা সুন্দর তত সুন্দর হয় না। সো আসার পথে আমাদেরকে একটা বাজারে ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়, যার যার মতো কেনাকাটা আর খাওয়া দাওয়া করার জন্য আর কি। সো আমরা এই ব্রেকটা এনজয় করি এবং কি কিছু ফ্রুটস আমরা খাই। আর রানা ভাই এখান থেকে কিছু বড়ি কিনে, বড়িগুলো একদম অসাধারণ ছিল। তারপর আমরা চলে আসি দুপুরে খাবার খাওয়ার জন্য সেই একই নীল দিগন্ত হোটেলে। সো আগে আবারও বলতেছি যে এইখানে খাওয়া দাওয়ার জন্য যারা আসবেন তাদের জন্য এই ট্যুর না। মাত্র 2000 টাকায় আপনি পুরো বান্দরবন সিটি ঘুরতেছেন। সো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে স্যাক্রিফাইস করাই লাগবে। সো যাদের অনেক বেশি স্ট্যামিনা আছে এবং কি যারা একটু ফিট, তারাই রেকমেন্ড থাকবে এইসব ট্যুরের জন্য। সো গাইজ আমরা যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই নীলাচলের উদ্দেশ্যে। আর নীলাচলটা কিন্তু কাছে, আর কাছে হওয়ার কারণে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হলো গিয়ে আশেপাশে এলাকার অথবা গ্রামের যত মানুষ আছে এখানে এসে ভিড় জমায়। প্রতিটা স্পটে যাওয়ার রাস্তায় আপনাকে মুগ্ধ করবে, কারণ আমরা সমতল দেখে অভ্যস্ত ভাই, ঢাকার যানজট দেখে অভ্যস্ত, আর এখানে পাহাড় পর্বত আমাদের কাছে জাস্ট জার্নিটাই অসাধারণ লাগতেছিল। গাইজ আমরা প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। আর এখানে একটু ঘটনা ঘটছে, এই চাঁদের গাড়িওয়ালা মনে হয় চাঁদের দেশে যাইতে চাইতেছিল, নামাইতে নামাইতে প্রায় খাদে নামাই দিতেছিল, একটুর জন্য বাইসে গেছে আর কি। যাই গাইজ আমরা তারপর রওনা হয়ে যাই। আর বললামই তো গাইজ, এখানে ভিড়ের জন্য আপনি কিছুই এনজয় করতে পারবেন না, মনে হবে যে ভাই একটা মানুষের মেলার মধ্যে এসে পড়ছেন। যদি একটু খালি খালি লাগতেছে দেখতে, একটু পরে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিড় থাকে। তো এই যে দেখেন, একটা ভিউ পয়েন্ট আপনার ছবি তোলার জন্য 10-15 মিনিট দাঁড়াই থাকা লাগবে পিছনে, আর 100 জন মানুষ বলতে হবে ভাই একটু সরেন, ভাই একটু সরেন, এগুলা বলতে বলতে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম, যার কারণে ছবি টবিতে তুললে। সো এই নীলচলে আপনারা এরকম বাচ্চাদের পিছলা খাওয়ার যন্ত্র পাই যাবেন, যেটাতে আমি পিছলা খাই আমার কোমরে হাড্ডি ভেঙে গেছিলাম। আর ভাই যেটা কিনে ফেললো 100 টাকা দিয়ে, বাচ্চারা কিনতে কিনতে তার পকেট খালি করে ফেলেছে। একটা জায়গায় আসছি ভাই, এখানে নেক্সট টাইম আসতে পারি না, না আসা হয় কেন বলতে পারি না, যেন স্মৃতি হিসেবে। স্মৃতি হিসেবে এত কিছু আচার মাচার অনেক কিছু কিনছে, ব্যাগটা ভরে ফেলছে, হাতের ব্যাগটা। ভাই বাসায় বউ আছে, বুঝতে হইব। আমার বাসায় বউ নেই, যেটা করেন খালি বুঝবেন। যাই হোক ব্যাপার না, আমি এই যে রানা ভাই এটা কিনছে, আমি এটা ক্যারি করতেছি। মানে আমার নাকি? হ্যাঁ আমি ক্যারি করতেছি। কেমন লাগছে এটা? মানাইছে কোন তো? মানাইলে রানা ভাইটা মেরে দিন, বুঝছেন? খালি একটা কমেন্টে জানান। তারপরে আমি একটু সামনে আগাতেই দেখতে পারলাম একটা আজব ধরনের ভাপা পিঠা তৈরি হয়েছে। আমরা যখন আটা টাটা দিয়ে ভাপা পিঠা বানাই, ওদের ভাপা পিঠার চালটা কেমন যেন দেখতে দেখতে ইন্টারেস্টিংই মনে হয়েছে আমার কাছে, কিন্তু খাই নাই এইভাবে, কিন্তু দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। চলুন আপনাদেরকে নীলাচলের একটা স্থানীয় মানুষের গান শুনতে শুনতে পুরো নীলাচলটাকে একটু ঘুরে দেখাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মনা রে মনা দেহ তোমার চার মাচার গলে পচ যাবে, শিরার উপর শিরা গুলি সিংহ ভিন্ন হবে, খাবো চলে যাবে ছবি পরে রবি, ওরা রবি মাটিরে উপর, রে মনা তিরিশ থেকে 40 মিনিট আমরা এখানে টাইম স্পেন্ড করে আমরা রওনা হয়ে যাই নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আর নেক্সট লোকেশন ছিল মেঘলা। এটা একটা পার্কের মতো ছিল আর কি। যাই হোক যেহেতু আমাদের আজকে আসতে লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা কিন্তু চুম্বক পাহাড়টা আর হচ্ছে শৈলপ্রপাত ঘুরতে পারি নাই। তারপর আমরা মেঘলাতে বিকেলের শেষ সময়টা কাটানোর জন্য চলে আসছিলাম। এখানেও বেশ মানুষ ছিল, কিন্তু
পার্কটা অনেক বেশি বড় ছিল। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে একটা মসজিদ ছিল, আপনারা চাইলে এখানে নামাজ পড়ে নিতে পারবেন। আর এখানে দুইটা রাস্তা ছিল, একটা হচ্ছে ডানে একটা বামে, একটা সিঁড়ি আর একটা হচ্ছে সিঁড়ি ছিল না ঢাল। সো আমরা ঢালটা বেয়ে নামাজ পড়েছিলাম। আর গাইজ এটা হচ্ছে একটা হ্যাক্স, এই হ্যাক্সটা শিখে রাখুন, ঢাল দিয়ে নামার সময় উল্টাভাবে হাঁটবেন, তাহলে বেশি গ্রিপ পাবেন আর নামতে একটু কম কষ্ট হবে আর কি। তো আমরা সবাই মিলাই এইভাবে একসাথে এনজয় করতে করতে নামতেছিলাম। আর এখানে আপনারা চাইলে কাইকিং করতে পারবেন। বোটের ভাড়া সম্পর্কে আইডিয়া নেই, আমাদের সময় কম চলে, সেজন্য আমরা পুরোটা দেখার উদ্দেশ্যে আর কাইকিং টাইকিংয়ে যাই নাই। আপনারা চাইলে এইভাবে প্রিয়তমা নিয়ে সুন্দরভাবে কাইকিং করতে পারেন আর ভিউটা এনজয় করতে পারেন আর কি। আর এখানে কিন্তু কেবল কারও ছিল, কেবল কারের যে বড় লাইন ছিল গাইজ, 100 টাকা করে পার পারসন। এই লাইন দেখে আমরা আর সেখানে যাই নাই, আমরা বুঝতেছিলাম যে এই লাইনে যদি উঠতে যাই তাহলে আমাদের আজকে দিন পার হয়ে যাবে। গাইজ আপনারা এই মেঘলায় এইখানে একটা ছোট একটা চিড়িয়াখানা পেয়ে যাবেন, যে চিড়িয়াখানায় হরিণ থাকবে আর এরকম বান্দর পেয়ে যাবেন। আর আপনার গ্রুপে যদি এরকম বান্দর থাকে, যেই বান্দর ওই বান্দরের সাথে আর কি ম্যাচ হয়ে যায়, তাহলে তার কোনো কথা নেই। আর এখানে ছোট্ট একটা কিউট ভাল্লুক ছিল, ভাল্লুকটা দেখতে জাস্ট অসাধারণ লাগতেছিল। আর এখানে একটা মেছো বাঘও ছিল গাইজ, মেছো বাঘটা দেখে আমার খুব কষ্টই লাগতেছিল, বেচারা পায়ে খুবই ব্যথা পাইছে। সো চিড়িয়াখানার দৃষ্টি আকর্ষণ করতেছে, ওরে এইভাবে আসলে করা ঠিক হয়নি। তারপর গাইজ আমাদের শেষ স্পট ছিল মেঘলা। মেঘলা থেকে বের হয়ে আমরা চলে আসছিলাম। তারপর আমাদেরকে বলা হয়েছিল আপনারা চাইলে বান্দরবনে বার্মিস মার্কেট ঘুরতে পারেন অথবা বান্দরবন শহরটাতে ঘুরে দেখতে পারেন। আর গাইজ ইম্পর্টেন্ট কথা, এই যে মেঘলা থেকে বের হইয়া আপনাকে বান্দরবন শহরে নিয়ে আসবে, নিয়ে আসার পরে বাকি খরচগুলো আপনার, রাতের খাবার আপনি তারপর কি করবেন, এটা পুরো খরচটা আপনার বেয়ার করতে হবে। শুধুমাত্র আসার ভাড়াটা তারা পে করবে, এছাড়া আর কিছু পে করবে না, আপনার রাতের খাবারটা নিজে থেকে খেতে হবে। সো গাইজ আমরা বার্মিস মার্কেটে গিয়ে সেখানে টুকটাক আচার কিনছি। আর এই বার্মিস মার্কেটে গেলে আপনার মনে হবে আপনি নেপাল আইসা পড়ছেন। বাংলাদেশে এক টুকরো নেপাল বলতে পারেন আর কি, মানে নেপালি মেয়েরা যেমন দোকান টোকান দেয়, বাজারে ঘোরাফেরা করে, এরকম আপনারা অনেক মেয়ে, আদিবাসী মেয়ে দেখতে পারবেন, যেগুলো দেখতে নেপালি মেয়ের মতোই লাগবে আর কি। তারপর গাইজ আমরা এখানে একটা ছোট্ট একটা ফুড কোর্ট পাইছিলাম। এই মামার জাস্ট খাবারগুলো অসাধারণ, তিনি তার ওয়াইফ রান্না করে দেয় আর তিনি এসে বিক্রি করেন। খাবার খাওয়ার পর আমরা এতটা টায়ার্ড ফিল করতেছিলাম যে বাসায় এসে জাস্ট খালি গাটা এলা দিয়ে একটা ঘুম দিয়ে দিছি। তারপর এক ঘুম ভাঙছে যখন বাস থামছে আর বাইরে দেখি বাসের টায়ার পাংচার। সো গাইজ আজকের আমাদের এই ট্যুরটা ছিল বিটিজির সাথে, বাংলাদেশে একমাত্র অথরাইজড একটা ট্রাভেল গ্রুপ। সো গাইজ মাত্র 2000 টাকায় আমি মনে করি এই ট্যুরটা বেশ ভালো ছিল, যদি খাবার দাবারের কথা বলতে থাকতে পারেন। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ।